নমস্কার সমস্ত স্টুডেন্টকে আমার এই চ্যানেলে স্বাগত। তো আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন নিয়ে। আমি এর আগেও একটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের ভিডিও করেছি, যে ভিডিওতে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে পার্টনারশিপে যদি এগ্রিমেন্ট না থাকে তাহলে কিসের ট্রিটমেন্ট হবে, কিসের ট্রিটমেন্ট হবে না, 1932 সালের পার্টনারশিপ ডিড অনুযায়ী কী বলা আছে সেগুলো সব বলেছি। যারা ভিডিওটা এখনও দেখোনি দেখে নেবে। তো আজকের ভিডিওতে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কেন করব। তো বন্ধুরা, আমরা ক্লাস 11 তো পার করে এসেছি এবং ক্লাস 12-এ সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ড অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড যাই বলে না কেন, সবার ক্ষেত্রেই কিন্তু এই পার্টনারশিপটা আছে। এবং পার্টনারশিপের ক্ষেত্রে সর্বপ্রথম ফান্ডামেন্টালের দিকে যদি দেখি আমরা, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন আমাদের শিখতে হয়। তো এটা কী অ্যাকাউন্ট, কেন করব এই অ্যাকাউন্টটা? এতদিন বন্ধুরা আমরা ফাইনাল অ্যাকাউন্ট প্রিপারেশনের সময় দেখেছি ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং তারপর ব্যালেন্স শিট হয়। এবারে আমরা প্রফিট অ্যান্ড লসের অ্যাকাউন্ট থেকে আমাদের নেট প্রফিটটা বেরোতো এবং সেই নেট প্রফিটটা চলে যেত ব্যালেন্স শিটে। তো এখন কি হবে? এখন এই নেট প্রফিটটা কিন্তু আর ব্যালেন্স শিটে ডাইরেক্ট যাবে না। তাহলে নেট প্রফিটটা কোথায় যাবে? নেট প্রফিটে যাবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে। কেন অ্যাপ্রোপ্রিয়েশনে যাবে? তো বন্ধুরা, আমাদের সিলেবাসে আছে যেহেতু আমরা অনেকেই হয়তো করি, কিন্তু আসল ব্যাপার হচ্ছে জানতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে যে আমরা কেন করব এই অ্যাকাউন্টটা, তারপর তো করব। কারণ যদি আমরা না বুঝে করি সেক্ষেত্রে আমরা অনেক এমসিকিউর উত্তর দিতে পারবো না, অথবা আমাদের একটা মাথার মধ্যে ঢুকবে না জিনিসটা, ব্যাপারটা আসলে বুঝতে পারবে না। বোঝার ক্ষমতার জন্য এই জিনিসগুলো জানতে হবে। এবং আমরা কেন ডিস্ট্রিবিউট করব, কেন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করব। তো কেন করব দেখো, আমরা এক মালিকই কারবারের ক্ষেত্রে যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানিয়েছি তখন কী হয়েছে, এক মালিক মানে একটাই মালিক, তাই প্রফিটটা সরাসরি নেট প্রফিট যে বেরোতো সেটা সরাসরি নেট প্রফিট বা নেট লস যাই বলো না কেন সেটা প্রফিট অ্যান্ড লস থেকে আসতো। এবং যেটাই প্রফিট হতো বা লস হতো সেটা মালিকের নিজের মানে একার ওপর বর্তাতো। প্রফিটটা হলেও তার একার প্রফিট, লস হলেও তার একার লস, তাই সেটা সরাসরি মূলধন অ্যাকাউন্ট বা আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটাকে বলি সেখানে স্থানান্তর হয়ে যেত। কিন্তু এখন কি হয়েছে, এখন আর এক মালিকই কারবার নেই, এখন একাধিক পার্টনার এসছে। এবং পার্টনারদের মধ্যে তো ক্যাপিটাল যেরকম ডিস্ট্রিবিউট হবে সেরকমই প্রফিটটা তো ডিস্ট্রিবিউট করতে হবে। সবাই মিলে ক্যাপিটাল ইনভেস্ট করে পার্টনারশিপে এসছে, সেক্ষেত্রে সমস্ত কিছুই ডিস্ট্রিবিউট হবে, ভাগাভাগি হবে। তো সেই ভাগাভাগি করা আমাদের প্রফিট অ্যান্ড লসে একেবারে সম্ভব নয়। এবং সেই জন্য প্রফিট অ্যান্ড লসের পরে এবং ব্যালেন্স শিটের আগে আমাদের একটা অ্যাকাউন্ট বানাতে হয়, যেটা কিনা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, যা এই পার্টনারদের মধ্যে যা 1932 সালের পার্টনারশিপ ডিড বা যে সমস্তভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েশনের নিয়ম মেনে করব সেটাই দেখব। এখানে আমরা কি করব, এবারে সরাসরি আমরা বোর্ডের দিকে যাব এবং এখানে আমি একটা ফরম্যাট দেখেছি এবং ফরম্যাটটা তোমরা ভালো করে লক্ষ্য করবে। এই ক্ষেত্রে ভুলগুলো কিন্তু মাথায় রাখবে, এই ভুলগুলো করলে চলবে না। তো একদম শুরু থেকে একদম বেসিক জিনিস থেকেই বলছি। তোমরা হয়তো অনেকে ভাববে যে স্যার বেসিক জিনিস থেকে কেন বলছেন। বেসিক জিনিসে কিন্তু ভুলটা তোমরা আগে করো। আমি ক্লাস 11-এর খাতা দেখতে চেক করছি যে একটা অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট লেখা নেই, এগুলো কী ভুল, এই ভুলগুলো তোমরা আর করবে না। তো প্রথমেই ইন দ্য বুকস অফ বলে নাম লিখতে হবে ফার্মটার, তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কথাটা কিন্তু অ্যাকাউন্ট কথাটা ফুল ফর্মে লিখবে, তারপর ফর দ্য ইয়ার এন্ডেড বলে ডেট হবে। আর অ্যাকাউন্টে অবশ্যই তোমাদের বারবার যেটা ভুল হয় বারবার বলতে হয়, ডেবিট ক্রেডিট অবশ্যই লিখবে। আর নর্মাল যে একটা লেজার অ্যাকাউন্টের মতো পার্টিকুলার্স একটা দুটো অ্যামাউন্টের ঘর, আবার পার্টিকুলার দুটো অ্যামাউন্ট, ডেবিট দিকে ক্রেডিট দিকে। তো প্রথমেই আমাদের নেট প্রফিট থেকে মানে প্রফিট অ্যান্ড লস থেকে যে নেট প্রফিট হয়েছে সেই নেট প্রফিটটা চলে আসবে এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের ক্রেডিট দিকে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে বাই দ্য অ্যামাউন্ট চলে গেছে এবং ব্র্যাকেটে লেখা হয়েছে নেট প্রফিট ট্রান্সফার, এটা তোমাদের লিখতে হবে। এবং তারপর আমাদের কি হবে, তারপর টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে কোন আমি এবি ধরে নিয়েছি, পার্টনার আছে, যা খুশি থাকতে পারে সেটা পার্টনারের নাম থাকতে পারে, তো সেই পার্টনার হয়ে যাবে। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা এখানে ডেবিট দিকে আসছে। তারপর পার্টনারের যদি স্যালারি যে আছে কোন পার্টনারের কত সেটা ইনার কলমে যোগ করে আমরা আউটার কলমে পাঠাবো। তারপর পার্টনারের যদি কমিশন থাকে তো পার্টনার কমিশনটা আসছে। রিজার্ভ যদি থাকে, যদি বোনাস দেওয়া হয় সেটাও এখানে আসবে। এরপর এদিকের এই তিনটে
আমি 4টে অ্যাকাউন্ট লিখেছি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারিস, পার্টনার্স কমিশন আর রিজার্ভ। এগুলো হওয়ার পরে এখানে একটা বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস আছে, তাহলে ড্রয়িংসের উপর ইন্টারেস্টটা কিন্তু ক্রেডিট দিকে আসবে এবং সেটা এখানে বাইরে চলে গেছে। এই সব কিছু করার পরে আমাদের কিন্তু টোটাল করতে হবে, দুটো অ্যামাউন্টের কলাম টোটাল করতে হবে। যে দিকটা বেশি হবে সেই অনুযায়ী আমরা ডিটারমাইন করব যে প্রফিট হচ্ছে না লস হচ্ছে। যদি প্রফিট হয়, যেমনটা এখানে লেখা আছে, যদি প্রফিট হয় তাহলে অবশ্যই ক্রেডিট সাইডটা বেশি হবে এবং এখানে কম হবে, এখানে কিছু ঘাটতি আসবে ডেবিট সাইডে এবং সেই ঘাটতিটা পূরণ হবে টু শেয়ার অফ প্রফিট। আমরা কি লিখব? টু শেয়ার অফ প্রফিট ট্রান্সফার টু, শেয়ার অফ প্রফিট ট্রান্সফার টু বলে এস ক্যাপিটাল বিএস ক্যাপিটাল মানে পার্টনারদের নাম দিয়ে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখতে হবে এবং সেটা ইনার কলমে টোটাল করে আউটার কলমে চলে যাবে। এবারে যদি ডেবিট দিকটা বেশি হয় আর ক্রেডিট দিকটা কম হয়, তাহলে বুঝতেই পারছো প্রফিটেবল টু লস হবে এবং এই লসটা কোথায় যাবে? বাই দিয়ে এই জায়গায় চলে আসবে, বাই শেয়ার অফ লস ট্রান্সফার টু বলে আমার উদাহরণ অনুযায়ী এস ক্যাপিটাল বিএস ক্যাপিটাল এখানে হয়ে যাবে। এবারে অনেক সময় আমি দেখতে পারি ক্যাপিটাল অ্যাকাউন্ট ফিক্সড আছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টটা আসবে। কিন্তু সেক্ষেত্রে এই যে শেয়ার অফ প্রফিট লিখেছি, ট্রান্সফার টু এস ক্যাপিটাল লিখেছি, এস ক্যাপিটাল না হয় কারেন্ট অ্যাকাউন্ট আসবে। লস হলো সেই, মানে ক্যাপিটাল অ্যাকাউন্টের জায়গায় কারেন্ট অ্যাকাউন্ট আসবে। তো আসলে যেটা বলছিলাম মোটামুটিভাবে এটাই হচ্ছে তোমাদের ফরম্যাট। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে এবং আমার এই চ্যানেলে কিন্তু তোমরা কনসেপ্টের দিকটা একদম ভালো করে বুঝতে পারবে, যেটা আগামী ভবিষ্যতে তোমাদের অনেক বেশি কাজে লাগবে। কারণ এমসিকিউ বেস তোমাদের এই 2025 সালে যারা এইচএস দেবে তাদের তো আগের সিলেবাস অনুযায়ী আগের নন সেমিস্টার পদ্ধতিতেই পরীক্ষা হবে। সিবিএসসির ক্ষেত্রে একই নিয়ম আছে, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, কিন্তু এরপরে এমসিকিউ আসবে সেমিস্টার 1-এ এবং তখন কিন্তু এইসব কনসেপ্টগুলো কিন্তু অনেক বেশি কাজে লাগবে। আর সিবিএসসি স্টুডেন্টদের জন্য বলবো তোমরা কনসেপ্ট অবশ্যই ভালো বোঝো, ঠিক আছে। কনসেপ্ট না বুঝলে কিন্তু শর্ট কোশ্চেন থেকে ব্রড কোশ্চেন আনসার দিতে অসুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলের সমস্ত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ।